কোনো ধর্মকেই আলাদাভাবে দেখার সুযোগ নেই রাষ্ট্রের, বললেন প্রধান উপদেষ্টা। দুর্গাপূজার প্রস্তুতি দেখতে ঢাকেশ্বরী মন্দিরে ডক্টর ইউনূস। ফরিদপুরে পুলিশ, র্যাব, সেনার উপস্থিতিতে দাঁড়াতেই পারেনি বিক্ষুব্ধরা। শনিবার পর্যন্ত কর্মসূচি স্থগিত। সিদ্ধান্ত পুনর্বিবেচনায় ইসিকে ডিসির চিঠি। প্রতিযোগিতামূলক দরে অ্যাক্সিলারেট থেকে কেনা হচ্ছে এলএনজি, জানালেন অর্থ উপদেষ্টা। বিশেষ কোনো সুবিধা পাচ্ছে না পিটার হাসের প্রতিষ্ঠান। হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিন সাক্ষ্য দিচ্ছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। ট্রাইব্যুনালে হাজির হয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং চাকসুতে শেষ দিনে মনোনয়ন ফর্ম সংগ্রহে চাপ, প্যানেল না দেওয়ার ঘোষণা বাকছাসের। রাকসুতে দ্বিতীয় দিনে জোর প্রচার প্রার্থীদের। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস, আমি গালিব ইবনে রিয়াজ। রাষ্ট্রের চোখে সব ধর্মের মানুষের মর্যাদা সমান বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া দেশের মঙ্গলের জন্য নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সকালে দুর্গাপূজার প্রস্তুতি উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে একথা বলেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে। দুর্গাপূজার সামনে রেখে দেশজুড়ে তাই চলছে দেবী বন্দনার প্রস্তুতি। এমন বাস্তবতায় দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা দেখতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় মহানগর সার্বজনীন পূজা কমিটি ও পূজা উদযাপন পরিষদের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়ে পরিবেশিত হয় মনোজ্ঞ আয়োজন। পরে পূজার সবশেষ প্রস্তুতি সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। এবছর পূজার সময়ে দেশের বাইরে সফরে থাকবেন প্রধান উপদেষ্টা। এ কারণে আগেভাগেই সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে দেখা করার কথা উল্লেখ করেন তিনি। বলেন, রাষ্ট্রের চোখে সব ধর্মের মানুষের মর্যাদা সমান। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে রাষ্ট্র দায়বদ্ধ। ধর্মবর্ণ নির্বিশেষে নির্বিঘ্নে সবাই পূজা উদযাপন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। যত ধর্মীয় পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, যত রকমের পার্থক্যই থাকুক, রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য, সে যেই হোক, সে যে ধর্মে বিশ্বাস করুক, যেই মতবাদে বিশ্বাস করুক, তার ধন অসীম ধনের অধিকারী হোক অথবা নিঃস্ব হোক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। প্রধান উপদেষ্টা বলেন, দেশের মঙ্গলের জন্য নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সারা দেশে বিভিন্ন মন্দিরে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রায় 5 কোটি টাকা বন্টনের ঘোষণাও দেয়া হয়। ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সব অশুভ, অন্যায়, অন্ধকারকে পরাজিত করে ঐক্য সম্প্রীতির জয় হবে। বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে। এবার গেল বছরের চেয়ে 1000-এর বেশি পূজা মণ্ডপ বেড়েছে। 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজা দিয়ে শুরু হয়ে 2 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।
ফরিদপুরের সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের ব্যাপক উপস্থিতিতে ভেস্তে গেছে মহাসড়ক অবরোধ কর্মসূচি। সকাল থেকে ঢাকা বরিশাল এবং ঢাকা খুলনা মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে শনিবার হাইকোর্টে করা রিট শুনানির জন্য 21 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে ফরিদপুরের মহাসড়ক অবরোধ কর্মসূচি। অন্যদিকে ভাঙ্গা উপজেলার আলগী এবং হামিরদী ইউনিয়নকে ফরিদপুর 4 আসনে অন্তর্ভুক্ত করতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। সেনাবাহিনী, র্যাব ও পুলিশের ব্যাপক উপস্থিতিতে ভেস্তে যায় অবরোধ। মহাসড়কে দাঁড়াতে পারেনি আন্দোলনকারীরা। ভাঙ্গা গোলচত্বর সহ বিভিন্ন পয়েন্টে টহল অব্যাহত রাখে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কে স্বাভাবিক যান চলাচল, এতে স্বস্তি ফেরে পরিবহনের চালক ও যাত্রীদের মাঝে। এক পর্যায়ে দুপুর 1টার দিকে সংক্ষিপ্ত মিছিল করে সর্বদলীয় জোটের নেতাকর্মীরা। পরে ভাঙ্গা ঈদগাহ ময়দানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় সোমবারের হামলা ও ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ জড়িত বলে দাবি করেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাচ্ছের আলী। একই সঙ্গে 21 সেপ্টেম্বর পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তিনি। বলেন, কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের করা হাইকোর্টের রিট শুনানি পর্যন্ত কর্মসূচি স্থগিত থাকবে। আমরা যে কোনো মূল্যে এই ফ্যাসিস্টদের, এই আওয়ামী লীগের দোসরদের এই ভাঙ্গাতে প্রবেশ করতে দেবো না ইনশাল্লাহ। আর যারা এই মসজিদে, এই উপজেলায় রাষ্ট্রীয় সম্পদে হামলা করেছে তাদের দ্রুত বিচার আওতায় আনা উচিত। আওয়ামী লীগের আমলের কিছু সন্ত্রাসী লোক এই আমাদের আন্দোলনের, আমাদের সাইনবোর্ডের পিছে থেকে তারা নিজেরা ভাঙাতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অন্যদিকে আসন সীমানা পুনর্বিবেচনায় নির্বাচন কমিশনকে প্রতিবেদন জমা দিয়েছে ফরিদপুর জেলা প্রশাসন। প্রতিবেদনে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর 4 আসনে অন্তর্ভুক্ত করতে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়। আমি নির্বাচন কমিশনকে বাস্তব অবস্থা তুলে ধরে চিঠি দিয়েছি। এটাকে তারা আশ্বাস যদি মনে করে থাকে তাহলে হচ্ছে যে তারা হয়তো সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। আজকে আমার সাথে কোনো আলোচনা হয়নি। উইথড্র যদি করে থাকে সেটা তারা নিজেদের সিদ্ধান্ত নিয়ে উইথড্র করেছে। সার্বিকভাবে হয়তো আমাদের কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে তারা উইথড্র করেছে। সবশেষ সোমবার মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে থানা, উপজেলা কমপ্লেক্স ও নির্বাচন অফিসে ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। এরপর থেকে মহাসড়ক ও সরকারি প্রতিষ্ঠান ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে প্রশাসন। শোভন মাহমুদ খান, এখন। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে ভাঙ্গা গোলচত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরদাউস সোহাগ এবং কৈডুবি সদরদি রেলগেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। শুরুতেই যাচ্ছি সোহাগের কাছে। সোহাগ, কর্মসূচি প্রত্যাহারের পর এখন ওই এলাকার অবস্থা কি জানাবেন? সেই সঙ্গে জানাবেন বিক্ষোভকারীরা কোনো আলটিমেটাম দিয়েছেন কিনা? আপনাকে ধন্যবাদ। কর্মসূচি প্রত্যাহারের আগে এবং পরে একই অবস্থা আজকে সকাল থেকেই আমরা সকাল 7:30টায় এই ভাঙ্গা এলাকায় পৌঁছেছি। তখন থেকে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পেয়েছি যে একেবারেই শান্তশিষ্ট পরিবেশ এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজকে ভোর থেকেই কিন্তু সজাগ ছিলেন এবং আন্দোলনের যারা সাথে ছিলেন তাদের মধ্যে থেকে বিএনপি এবং সমমনা যারা ছিলেন তাদের এই আন্দোলনকারীদের মধ্য থেকে একটি ছোট সমাবেশ করা হয়েছে এখানকার ঈদগাহ চত্বরে ভাঙার। সেখানে সেই সমাবেশে বিএনপির ফরিদপুর জেলা আহ্বায়ক যিনি রয়েছেন তিনি কিন্তু যে কথা বলেছেন যে কোনোভাবেই এখানে তারা এই গতকালকে যে ঘটনাগুলো অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার জন্য তারা দায়ী না, সে কথাটি তিনি বলেছেন। একই সাথে তিনি কিন্তু বলেছেন যে আন্দোলন কিন্তু আপাতত স্থগিত করা হয়েছে। আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে, একটি রিট করা হয়েছে। সেই রিটের শুনানি 21 তারিখ পর্যন্ত চলতি মাসের এবং যখন শুনানিটি হবে সেই শুনানি কি রেজাল্ট আসবে তার উপর নির্ভর করবে পরবর্তী সিদ্ধান্তটা, তখনই তারা বলতে পারবেন। কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু আন্দোলন যে স্থগিত তিনি সেটি আমাদেরকে নিশ্চিত করেছেন। একই সাথে একটু জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু আজকে এখন পর্যন্ত ফরিদপুরের ভাঙ্গা এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। ভোরের পরে বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যা বেড়েছে এবং এই যে ফরিদপুর ভাঙ্গার যে গোল চত্বর এক্সপ্রেসওয়ে আমরা সেখানেই রয়েছি, দেখাবার চেষ্টা করছি। এখান থেকে বাস চলাচল করছে বিভিন্ন গন্তব্য।
যেখান থেকে যেখানে বাস চলাচল করে সব জায়গাতেই কিন্তু বাস চলাচল স্বাভাবিক রয়েছে। একটু জানিয়ে রাখি যে ফরিদপুরের সংসদীয় আসন পুনর্বিন্যাস এর প্রতিবাদ ও পুরনো সীমানা বহালের দাবিতে মহাসড়ক রেলপথ অবরোধ কর্মসূচি করছিল এখানকার আন্দোলনকারীরা। 4 সেপ্টেম্বর গেজেটের মাধ্যমে 300 আসনের সীমানা যে নির্ধারণ চূড়ান্ত হয় সেই তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন, এবং এরপর থেকেই ক্ষুব্ধ হয় স্থানীয় এলাকার বাসিন্দারা, অর্থাৎ ভাঙ্গা এলাকার বাসিন্দারা। তারা চাচ্ছেন আগে যেভাবে সীমানাটি ছিল সেই সীমানাই থাক। সেই হিসাবে তারা একটা কথা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তারা তাদের দাবিগুলো পূরণ না হয় ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন করবেন, এমনটি তারা এর আগে জানিয়েছিলেন। ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে, সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থানের কারণে ভেস্তে গেছে মহাসড়ক অবরোধ কর্মসূচি। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। এবারে যেতে চাই সহকর্মী শিপনের কাছে। শিপন, জানাবেন ভাঙ্গা থেকে সবগুলো মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে কিনা? ভাঙ্গা থেকে যান চলাচল স্বাভাবিক সকাল 9টার পর থেকে কিন্তু স্বাভাবিক হতে শুরু করে পুরা ভাঙ্গা, ঢাকা বরিশাল, ঢাকা খুলনা মহাসড়কের সব জায়গায় কিন্তু যান চলাচল করে। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা কৈডুবি সদরদি, সেখানে রেল সড়ক রয়েছে, রেল লাইন রয়েছে। আমরা সেখানে রেল লাইন যে রয়েছে তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে স্বাভাবিকভাবেই ট্রেন খুলনা থেকে ঢাকা এবং ঢাকা থেকে খুলনা যাতায়াতের কোনো সমস্যা নেই এবং সেটা করছে। তো আমি কথা বলেছিলাম ফরিদপুর জেলা বিএনপির যে আহ্বায়ক আছে অ্যাডভোকেট মুদাব্বের সালিক স্যারের সঙ্গে। তিনি বলেছেন যে এই আন্দোলনকারীদের দাবি কিন্তু যৌক্তিক, এই আন্দোলনকারীদের সঙ্গে আমরাও সহমত পোষণ করি। তবে গতকালকে যে ঘটনা ঘটেছে সেটা তিনি নিন্দা জানিয়েছেন এমনটি বলেছেন। অন্যদিকে বলতে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে কথা বলেছিলাম ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিলের সঙ্গে। তিনি জানিয়েছেন যে সরকারিভাবে নির্দেশনা অনুযায়ী জেলা পুলিশ পর্যাপ্ত সংখ্যক সদস্য পুরো ভাঙ্গাতে রয়েছে এবং ভাঙ্গার বিভিন্ন যেসব পয়েন্টে মহাসড়কের যেসব পয়েন্ট অবরোধকারীরা অবরোধ করেছিল কয়েকদিন, সেখানে কিন্তু পুলিশ এবং যৌথবাদী সদস্যরা কিন্তু নিয়মিত টহল দিচ্ছে এমনটি বলেছেন। এদিকে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে অবরোধকারীদের যে শান্তিপূর্ণ অবরোধ ছিল তত সময় পর্যন্ত আমরা কিন্তু সহনশীল ছিলাম। গতকালকে যে ঘটনা ঘটেছে তারপরেই কিন্তু মূলত সোচ্চার হয়ে ওঠে এবং আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আজকে সকাল থেকে জোরদার করা হয়। পাশাপাশি তিনি বলেছেন যে ভাঙ্গাবাসীর যে দাবিটি রয়েছে সেই দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল এবং নির্বাচন কমিশনকে আমরা গতকাল সন্ধ্যায় কিন্তু চিঠির বা প্রতিবেদন জমা দিয়েছি। আশা করছি হয়তো ভালো কিছু নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে এমনটি বলেছেন। তো আপনাকে বলে রাখি, ভাঙ্গার যে মানুষের যে দাবি সেটি হচ্ছে যে এই মুহূর্তে যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে যে তাদের যে নেতা সমন্বয়কারীকে আটক করা হয়েছে এবং একটি মামলা হয়েছে 90 জনের নাম এবং 200 অজ্ঞাত। এই মামলা প্রত্যাহার এবং তাকে জামিনের ব্যাপারে তারা দাবি তুলছে। পাশাপাশি তাদের যে প্রধান যে দাবিটি রয়েছে ভাঙ্গা থেকে যে দুটি ইউনিয়ন পার্শ্ববর্তী নরকান্দা নিয়ে হয়েছে সেটা পুনরায় বহাল রাখবে এমনটি তারা প্রত্যাশা করছে। অন্যথায় আগামীতে তারা আরো দুর্বার আন্দোলন ঘোষণা দেবে এমনটি বলছে। যদিও আজকের কর্মসূচি কিন্তু বলা চলে যে সড়ক কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে এবং কোনো অবরোধকারী বা বিক্ষোভকারী কেউ আমরা দেখতে পাইনি। তবে তাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলে যেটা জানতে পেরেছি যে আগামী রোববার পর্যন্ত তারা এই বিষয়টি দেখবে সরকারের পক্ষ থেকে কি সিদ্ধান্ত আসে, এরপরে নতুন কর্মসূচি তারা গণমাধ্যম কর্মীদের সঙ্গে তারা বিস্তারিত জানাবে এমনটি বলেছেন। সব মিলে বলতে হয় যে ফরিদপুরে ভাঙ্গার উত্তাল ভাঙ্গা এখন কিন্তু শান্ত এবং স্বাভাবিক হয়ে গেছে জীবন যাত্রার মান। তো এ ছিল ফরিদপুরের সর্বশেষ খবর। ফরিদপুরের সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হচ্ছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মফিজুর রহমান শিপন। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। যদিও তিনি গতকালকে প্রথম দিনের মতো সাক্ষ্য গ্রহণ দেন এবং তিনি গতকালকে সাক্ষ্য গ্রহণে যেটি উল্লেখ করেন সেটি হচ্ছে 2008 সালের ফেব্রুয়ারিতে তৎকালীন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে বাংলাদেশের যিনি সেনাপ্রধান ছিলেন মইনুল আহমেদ, তাদের মধ্যে একটি সমঝোতা হয় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার। এদিকে মধ্যাহ্ন বিরতির পর আবারও শুরু হবে সাক্ষ্য গ্রহণ। আজকের যে সাক্ষ্য গ্রহণ চলছে সেটি, আর এছাড়া দুপুরে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তারও সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই। আমার সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণে মাহমুদুর রহমান এখন পর্যন্ত কি বলেছেন, আর নাহিদ ইসলাম আজকে কি সাক্ষ্য দেবেন? গালিব, মানবতা বিরোধী অপরাধের মামলায়
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সহ 3 জনের বিরুদ্ধে আজকে 16তম দিনে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে এবং সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পরে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী যিনি রয়েছেন তিনি তাকে জেরা করা শুরু করেছেন এবং জেরা করার পরে এখন মধ্যাহ্নবিরতি চলছে। মধ্যাহ্নবিরতির পরে আবারও তিনি মাহমুদুর রহমানকে জেরা করবেন। অনেকটা আটঘাট বেঁধেই তিনি আজকে মাহমুদুর রহমানকে জেরা করছেন, কারণ মাহমুদুর রহমান 2008 সালে নির্বাচন নিয়ে কথা বলেছেন, কিভাবে শেখ হাসিনা ক্ষমতায় বসেছিল, ভারতের যিনি তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি রয়েছেন তার সঙ্গে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান মঈনু আহমেদের যে আলাপ হয়েছিল, চুক্তি হয়েছিল, সে বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। জুলাই অভ্যুত্থান নিয়ে পাশাপাশি বিডিআর হত্যাকাণ্ডের যে বর্ণনা তিনি তুলে ধরেছেন, সেখানে শেখ ফজলে নূর তাপসের সম্পৃক্ততা রয়েছে, তিনি জড়িত ছিলেন এই কথা বলেছেন। তারপরে শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে 2013 সেই গণহত্যা নিয়ে তিনি কথা বলেছেন, সেখানে কারা জড়িত ছিলেন সে বিষয়গুলো উল্লেখ করেছেন। যার কারণে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী বলেছেন তার যে সাক্ষ্য সেটি পুরোটাই মিথ্যা। তবে মাহমুদুর রহমানও তার পক্ষ থেকে তিনি যথেষ্ট যুক্তি তুলে ধরছেন যে তার যে সাক্ষ্য সেটি মিথ্যা নয়। এবং আজকে মূলত এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি ট্রাইব্যুনালে হাজির হয়েছেন, তারও শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। তবে আজকে মূলত যেহেতু মাহমুদুর রহমানের জেরা চলবে, আজকে তিনি সাক্ষ্য দিবেন না, আমাদেরকে প্রসিকিউশন জানিয়েছেন। আজকে তাকে অনেকটা ফিরে যেতে হচ্ছে, কারণ আজকে পুরো দিনব্যাপী এই মাহমুদুর রহমানের যিনি জেরা করবেন সেই জেরা কাজ বা শেষ হতে আজকে সময়টা লাগবে, এই কথাগুলো তিনি বলছেন। আমরা দেখেছি যে প্রসিকিউটরদের রুমে নাহিদ ইসলাম অপেক্ষা করছেন, সেখানে তিনি তার যেই তদন্ত সংস্থার যে রিপোর্ট তিনি সেখানে যে জবানবন্দি দিয়েছেন সেটি তার হাতে রয়েছে আমরা দেখেছি। পাশাপাশি এখানে ট্রাইব্যুনালে প্রসিকিউটররা বলছেন যে মাহমুদুর রহমান যে সাক্ষ্য দিয়েছেন সেটি এক ধরনের অকাট্য দলিল, শেখ হাসিনার এই যে নানা অত্যাচার করেছেন, 15 বছরে নির্যাতন করেছেন সেই বর্ণনা তিনি তুলে ধরেছেন। এবং জেরা এখনও মধ্যাহ্নবিরতির পর আবারও জেরা শুরু হবে। তবে আমরা এইটুকু নিশ্চিত যে নাহিদ ইসলাম আজকে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন না, হয়তো আমরা ধারণা করছি আগামীকালকে তার যে সাক্ষ্য গ্রহণ সেটি অনুষ্ঠিত হতে পারে। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ খবর। শম্পা, ইতিমধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদ এবং সেই সাথে কেন্দ্রীয় সংসদের নির্বাচন কিন্তু শেষ। এখন চলছে চাকসু আর রাকসু, এবং দু জায়গায় কিন্তু নির্বাচনের একেবারে পুরোপুরি যে পরিবেশ সেটি বিরাজ করছে। আজকে দ্বিতীয় দিনে মনে হয় ফর্ম বিতরণ চলছে এখন পর্যন্ত চাকসুতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো প্রচার চলছে এবং সেই সঙ্গে তুমি যেটি বলছিলে গালিব যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে আসলে এই আমাদের মনোনয়ন ফর্ম বিতরণ। এ নিয়ে আমরা বিস্তারিত আমাদের দর্শকদেরকে জানাবো। বিষয় বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হবেন সহকর্মী শোয়েব রহমান এবং সেই সঙ্গে রাজশাহী থেকে যুক্ত হবেন রাকিবুল হাসান এবং চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী শোয়েব রহমান। আমরা শুরুতেই যাচ্ছি শোয়েবের কাছে। শোয়েব, শেষ দিনে মনোনয়ন ফর্ম সংগ্রহে ভিড় কেমন দেখছেন, সেই সঙ্গে জানাবেন বাকশাসের প্যানেল না দেওয়ার কারণ কি? ভিড় আমরা দেখতে পেয়েছি যে সকালে যে পরিমাণ শিক্ষার্থীরা এসেছিলেন এখন কিন্তু তার কয়েক গুণ বেশি শিক্ষার্থী এসেছেন এবং রীতিমতো নির্বাচন কমিশনের যে কার্যালয় থেকে ফর্ম বিতরণ করা হচ্ছে সেখানে কিন্তু পা ফেলার মতো কোনো সুযোগ নেই। আমরা এখানে সরাসরি সম্প্রচারে দাঁড়িয়েছি, আমাদেরকেও কিন্তু এখানে দাঁড়াতে খুব বেগ পেতে হয়েছে। আপনাকে যদি একটু এই পাশটাতে দেখাই তাহলে আসলে বুঝবেন যে প্রচুর শিক্ষার্থী কিন্তু প্রতিটি বুথে যেখান থেকে ফর্ম দেওয়া হচ্ছে সেখানে তারা লাইন ধরে কিংবা গাদাগাদি করে কিন্তু অবস্থান করছেন এবং যেই পরিমাণ শিক্ষার্থী রয়েছেন এখনো সেই অনুযায়ী কিন্তু 3:30 পর্যন্ত যে শেষ সময় বলা হচ্ছে সেই সময়টার মধ্যে কিন্তু সবাইকে ফর্ম দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমরা দেখেছি যে অনেকেই বেশি ভিড় দেখে তারা কিছুটা বাইরে অবস্থান করছেন, তারা কিছুক্ষণ পরে আবারও আসবেন এবং তারা কিন্তু ইতিমধ্যেই বলতে শুরু করেছেন কেউ কেউ যে এই অবস্থায় যদি ফর্ম দেওয়া শেষ করা না যায় সেক্ষেত্রে সময় যাতে আরও একদিন বাড়ানো হয় তেমন একটি দাবিও কিন্তু কেউ কেউ করছেন। কিন্তু নির্বাচন কমিশনার যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারা কোনোভাবেই সময় বাড়াতে চাচ্ছেন না, প্রয়োজনে আজকে যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা থাকবেন ততক্ষণ পর্যন্ত মনোনয়ন দিয়ে আজকেই মনোনয়ন দেওয়ার যে শেষ সময় সেটি তারা আজকেই সম্পন্ন করতে চাইছেন। অন্যদিকে এর মধ্যে আমরা দেখেছি ছাত্রদলের নেতাকর্মীরা এসেছেন, তারা মনোনয়ন সংগ্রহ করেছেন। তারা বলছেন যে এখন পর্যন্ত মনোনয়ন সংগ্রহের কার্যক্রমটি তারা উন্মুক্ত রেখেছেন, যে কোনো ছাত্রদল নেতাকর্মী মনোনয়ন সংগ্রহ করতে পারছেন, তবে কে কোন পদে লড়বেন সেই বিষয়টি কিন্তু নির্ধারিত হবে দলের যে হাইকমান্ড রয়েছে
হচ্ছে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে বৈঠকের পরে আজকে রাতে সেই বিষয়টি তারা চূড়ান্ত করবেন বলে আমরা জানতে পেরেছি। অন্যদিকে কিছুক্ষণ পরে শিবির তার পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে মনোনয়ন সংগ্রহ করবে বলে কিন্তু তারা জানিয়েছে। বেলা 2টায় তাদের এখানে আসার কথা ছিল, কিন্তু এখনো তারা আসেনি। কিছুক্ষণ পরেই তারা পূর্ণাঙ্গ প্যানেল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে আমরা জানতে পেরেছি। এর আগে গতকাল পর্যন্ত আমরা দেখেছি যে ছাত্র ইউনিয়ন এবং ছাত্র ফ্রন্ট তারা একটি আলাদা প্যানেল করেছে জোটবদ্ধ হয়ে, সেই প্যানেলটির নাম তারা দিয়েছেন দ্রোহ পরিষদ। এবং এর বাইরে বাকছাসের কথা আপনি বলছিলেন, আসলে বাকছাসের যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন সাংগঠনিকভাবে তারা কোনো প্যানেল দিচ্ছেন না এবং সাংগঠনিক এর বাইরে গিয়ে কেউ যদি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চান তাহলে সেই বিষয়টিকে তারা উন্মুক্ত রাখছেন, সেটি তারা করতে পারবেন। কিন্তু বাকছাসের পক্ষ থেকে কেন প্যানেল দেওয়া হবে না সেই বিষয়টি কিন্তু তারা এখনো খোলাসা করেননি এবং সেই জায়গাটি তারা পরবর্তীতে গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে খোলাসা করবেন বলে জানিয়েছেন। তবে যেটি জানতে পেরেছি যে গতকালই কিন্তু বাকছাসের একজন নেতাকে কেন্দ্রীয় সংগঠককে বহিষ্কার করা হয়েছে এবং সেখানে যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব এবং দলের যে কমান্ড সেই কমান্ড না মানার বিষয়টি কিন্তু উঠে এসেছে। সবকিছু মিলে দলের ভেতরের যে অবস্থান সেই বিষয়গুলোর আমলে নিয়েই হয়তোবা তারা প্যানেল দিচ্ছেন না। তবে যারা ব্যক্তিগতভাবে নির্বাচন করতে চান তাদের জন্য সেই পত্রকে খোলা রাখছে। শম্পা, এবার আমরা একটু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খবর জানবো। সেখানে হল সংসদ নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিন আজ মেঘ বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন রাকিবুল হাসান। রাকিব, প্রচারণা কেমন চলছে আর বিভিন্ন প্যানেলের ইশতেহার ঘোষণার প্রস্তুতি কতদূর? গালিব, আসলে সকাল থেকেই এমন গুড়ি বৃষ্টি হচ্ছে রাজশাহীতে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেগুলো উপেক্ষা করেই প্রার্থীরা আসলে ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন। প্রায় 28,000-এর বেশি ভোটার এবং শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন বা পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়েই না, এর পার্শ্ববর্তী যে সমস্ত মেসগুলো এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখছি যে প্রার্থী যারা আছেন তারা কিন্তু ছুটছেন তাদের বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি নিয়ে। সেক্ষেত্রে আমরা আসলে যেই বিষয়গুলোকে গুরুত্ব দিতে দেখেছি সেটি হচ্ছে বিশেষ করে হলগুলোর ক্যান্টিনের খাবারের যে বাজে অবস্থা, এখানে চিকিৎসা সেবায় যে সমস্ত ত্রুটিগুলো রয়েছে, চিকিৎসা কেন্দ্রগুলোর নানান অবহেলার যে জায়গাগুলো, সেই বিষয়গুলো কিন্তু এখানে প্রার্থীদের প্যানেলের যে ইশতেহার সেগুলো না আসলে উঠে আসছে। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি গালিব যে এইখানে যারা প্রার্থী হয়েছেন তারা বলছেন যে আসলে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটাকে মাথায় রেখেই কিন্তু তারা আসলে এই তাদের যে ইশতেহার সেটিকে সাজাচ্ছেন। আজকে ঠিক 2টার পরেই কিন্তু একটি প্যানেল তাদের ইশতেহার ঘোষণা করবেন, আমরা সেটুকু জানি। এবং তারা তাদের পূর্বের অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের অনিয়ম এবং শিক্ষার্থী বান্ধব করার জন্য কি কি পরিবেশ আসলে তৈরি করা উচিত সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে কিন্তু আসলে এখানে তাদের যে ইশতেহারগুলো সেগুলো ঘোষণা করছেন। এবং শিক্ষার্থী যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় ঘুরে কিন্তু আসলে তারা তাদের এই ইশতেহারগুলো বা এই ভোট প্রার্থনাগুলো আসলে করে যাচ্ছেন। এবং আপনাকে আরেকটু জিনিস জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কথা বলেছেন এবং তিনি বলছেন যে শিক্ষার্থীদের নিরাপত্তার ক্ষেত্রে তারা বিভিন্ন বিষয়ে আসলে ব্যবস্থা গ্রহণ করেছেন এবং একই সাথে নির্বাচনের দিন 1500-র বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে থাকবে এবং একই সাথে বিভাগীয় কমিশনার কাছ থেকে 10 জন ম্যাজিস্ট্রেট এবং এর পাশাপাশি ডিআইজির কাছ থেকে অতিরিক্ত পুলিশ চাওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার খাতিরে। এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে যেহেতু প্রার্থীদেরকে যেতে হচ্ছে সেখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে স্থানীয় যে থানা রয়েছে সে তার সাথেও প্রক্টোরিয়াল বডি তারা যোগাযোগ করেছেন। সব মিলিয়ে আসলে নির্বাচনের এই প্রচারণা জমজমাট হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং এটির দিন যত যাচ্ছে প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। তো গালিব, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। রাষ্ট্র এবং চাকসুর কেন্দ্রীয় এবং হল সংসদ নির্বাচনকে ঘিরে নানান ধরনের আনুষ্ঠানিকতা চলছে, তা নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন রাকিবুল হাসান আর চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান। প্রাক্তন স্ত্রীর পরিকল্পনায় কুমিল্লার লালমাইয়ে দুলাল হোসেনকে হত্যার পর রেললাইনের পাশে ফেলে রাখা হয়। এ ঘটনায় 7 জনকে গ্রেপ্তার পর খুনের রহস্য উদ্ঘাটন করে র্যাব। সকালে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায় কুমিল্লায় রেললাইনের পাশ থেকে ক্ষতবিক্ষত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধারের পরই পুলিশের পাশাপাশি র্যাব তদন্ত শুরু করে। এ নিয়ে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব 11। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 7 জনকে গ্রেপ্তার করে তারা। র্যাব জানায় দুলালের প্রাক্তন স্ত্রী ফাতেমা আক্তার সিনথিয়া তার বর্তমান সঙ্গীকে সঙ্গে নিয়ে খুন করে। এ ঘটনায় মরদেহ গুম করার কাজে ব্যবহার করা একটি নোয়া গাড়ি জব্দ করেছে র্যাব। ব্রিফিংয়ে
র্যাব জানায় মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত নয়ন পিয়াস বাহিনীর অন্যতম সহযোগী আবুল কালামকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে ডাকাতি করে আসছিল। গ্রেপ্তার হওয়া কামালের বিরুদ্ধে বিভিন্ন থানায় 30টি মামলা রয়েছে। মুন্সিগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়া যেখানে একটা অস্থায়ী পুলিশ ক্যাম্প করা হয়েছিল, সেখানে যে নৌ ডাকাত আমরা সবাই নাম শুনেছি নয়ন পিয়াস গ্রুপের, যাকে আমরা গ্রেপ্তার করেছি, তাকে একটি অস্ত্র এবং তার যে আস্তানা থেকে বিপুল সংখ্যক ম্যাপ, যে তার এরিয়াটা কোন এরিয়ায় তার আধিপত্য বিস্তার করবে, কার এরিয়া, এই দলের এরিয়াটা কোনটা, সেরকম ম্যাপ, তারপরে আমরা টাকা গোনার মেশিন এবং আরও বেশ কিছু আলামত সহকারে তাকে আইনের আওতায় আনা হয়। ফাতেমার বাসায় যায় দুলাল ভিকটিম, তখন আগে থেকে পরিকল্পিত ছিল যে তাকে ঘুমের ওষুধ খাইয়ে তাকে অচেতন করা হবে এবং সে লক্ষ্যে এই ভিকটিমের হাশেমের স্ত্রী ফাতেমা তাকে 4টি শরবতের মধ্যে 4টি ঘুমের ওষুধ খাইয়ে তাকে অচেতন করে ফেলে। পরবর্তীতে হাশেম এবং তার বন্ধুরা ওই ঘরের মধ্যে প্রবেশ করে এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করে। তো এই হত্যার সাথে সংশ্লিষ্ট যে 7 জন ছিল, আমি অলরেডি তাদের কথা বলেছি এবং প্রত্যেককেই অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বগুড়ার শিবগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে। সোমবার রাতে সাদুল্লাপুর এলাকার নিজ বাড়িতে কুয়েত প্রবাসী একজনের স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তবে বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যায় একদিন পরই বিয়ে হতে যাওয়া কলেজ পড়ুয়া একমাত্র মেয়ে। পুলিশ বলছে বিয়ের গহনা ও নগদ টাকা লুট করতে গিয়ে হত্যা করে ডাকাত দল। রাজীব সেলিমের প্রতিবেদনে বিস্তারিত। বুধবার মেয়ে রিলা খাতুনের বিয়ে। এর একদিন আগেই নিজ বাড়িতে খুন হলেন মা ছেলে। আনন্দ পরিণত হলো বিষাদে। স্থানীয়রা জানায় সোমবার রাতে খাবার খেয়ে শিবগঞ্জের সাদুল্লাপুর এলাকার নিজ বাড়িতে ঘুমিয়েছিলেন কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম ও তার ছেলে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ইমরান। মঙ্গলবার সকালে ঘরের দরজা না খোলায় স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘরের ভেতর থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। বগুড়া শহরে আত্মীয়ের বাসায় থাকায় প্রাণে বেঁচে যায় মেয়ে রিলা খাতুন। রাতে ওই বাড়িতে একজন প্রতিবেশী থাকলেও পরে আর খোঁজ মিলছে না তার। সকালে বাসার থেকে নামাজ পড়ে আসে শুয়ে বসে আছি, এর মধ্যে আমরা প্রতিদিন কেউ মারে ঠেক আছে, আসে দেখি যে মারে ঠেক আছে। ছেলে আর মাকে খুন করছে, তো ওই ছেলের সাথে আর একজন ছিল, তাই ওই উধাও। এই পর্যন্তই আমি শুনতে পেলাম। যাই হত্যাকাণ্ড বা কর্মকাণ্ড ঘটাইছে তার ফাঁসি চাই। সোনার গহনা ও নগদ টাকা লুট করতে মধ্যরাতে তাদেরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আমরা একটা তথ্য আছে, আমরা এই তথ্যটা উদ্ধার করলে আমরা সঠিক তথ্য পাবো আর কি। এলোপাতের মানে কোবানো যখন দেখলাম আমি মাথায় এবং হাত কাটা দেখলাম। মা ছেলের মর্মান্তিক খুনের ঘটনায় এলাকায় বিরাজ করছে শোকের আবহ। রাজীব সেলিম, এখন, বগুড়া। কন্টেইনার হ্যান্ডলিং ও জাহাজ বার্থিং সহ 56 সেবার মূল্য গড়ে 40% বাড়ানো হলেও ভোক্তার উপর কোনো চাপ পড়বে না বলে দাবি করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন জাহাজ হ্যান্ডলিং ও কন্টেইনার উঠানো নামানো সহ বিভিন্ন সেবার মূল্য কোনো ক্ষেত্রে 3 থেকে 4 গুণ বাড়ানো হয়েছে, যাতে রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হবে। বেশ কয়েক বছর ধরে ট্যারিফ বাড়ানোর তোড়জোড় ছিল চট্টগ্রাম বন্দরের। 2020 সালে হালনাগাদ ট্যারিফের প্রস্তাবনা দেয় বন্দরে নিযুক্ত আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান। সম্প্রতি অর্থ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুমোদনের পর রোববার দিবাগত রাতে 56টি সেবা খাতে গড়ে 40% পর্যন্ত মূল্য বাড়িয়ে নতুন ট্যারিফের প্রজ্ঞাপন জারি করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, যা কার্যকর হচ্ছে সোমবার থেকে। তবে একযোগে এত ট্যারিফ বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেন বন্দর ব্যবহারকারীরা। সবচেয়ে বেশি সেবার মূল্য বেড়েছে কন্টেনার ওঠানো নামানো, পরিবহন, টাগবোট সার্ভিস ও পাইলট চার্জ, জাহাজ ভিড়ানো ও ক্রেন চার্জ। কোনো সেবার মূল্য 3 থেকে 4 গুণ বাড়ানো হয়েছে অভিযোগ করে শিপিং এজেন্টরা বলছেন
ট্যারিফ বেশি হলে জাহাজ ও কন্টেনার ভাড়া বাড়ায়, আমদানি ও রফতানিতে খরচ বাড়বে। বন্দর ব্যবহারকারী আছি যাতে করে এই ধরনের মাসুলগুলো যেন বৃদ্ধি না করা হয়। এই ধরনের মাসুল বৃদ্ধি করা মানে আপনার জাহাজ ভাড়া এবং জাহাজের উপরে যে পণ্য পরিবহন করা হবে সেগুলোর কিন্তু ব্যয় বৃদ্ধি হবে। তো এই বিষয়গুলো বিবেচনায় আনা উচিত ছিল। তো আমরা গ্যাজেটটা পেয়েছি, আমাদের সাথে যে আলোচনা ছিল সেই আলোচনায় আমরা সর্বশেষ বলেছিলাম যদি একেবারেই বাড়াতে হয় 10 থেকে 15% ঊর্ধ্বে যেন বাড়ানো না হয়। তবে আমরা আজকে গ্যাজেট দেখলাম এভারেজে তারা 41% পর্যন্ত বৃদ্ধি করেছে। তবে এখন পর্যন্ত আমরা পুরোপুরি হিসাবটা করি নাই, কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরও অনেক বেশি কিন্তু তারা বৃদ্ধি করেছে। তো যেই বৃদ্ধিটাই করুক আলটিমেট কিন্তু আমাদের যারা ভোক্তা পর্যায়ে আছে আমাদের আমদানিকারক রপ্তানিকারকের উপরে দিয়ে এটা বর্তাবে। হালনাগাদ ট্যারিফে মুরিং ও হ্যাচ চার্জ সহ কয়েকটি সেবায় চার্জ আরোপ করা হয়, যা আগে ছিল না। ব্যবসায়ীরা বলছেন সম্প্রতি বেসরকারি ডিপোগুলো ট্যারিফ বাড়িয়েছে 45%। এর সাথে নতুন করে যুক্ত হলো বন্দরের সেবার মূল্য, যা রফতানি খাতকে চ্যালেঞ্জে ফেলবে। বায়াররা যে কস্টটা যাবে, আমার কস্ট যেটা তো আমি বায়ারের সাথে অ্যাড করব। বায়ার শ্রীলঙ্কা বা ইয়েতে চলে যাবে, কিছু অর্ডার চলে যাবে কস্ট বাড়লে, কারণ এ তো এখানে আসতে হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই, তার জন্য সারা পৃথিবী খোলা। এই জন্য আমাদেরকে শুধু দাম বাড়ালে হবে না, দেশের ইকোনমি সাস্টেন করার জন্য, রপ্তানি প্রবৃদ্ধির জন্য, বৈদেশিক মুদ্রার সচ্ছয়ের জন্য ওটাও মাথায় রাখতে হবে। বন্দর কর্তৃপক্ষ বলছে 1986 সালের পর 5টি ছাড়া আর কোনো খাতে ট্যারিফ বাড়েনি। বিনিয়োগ ও পরিচালন ব্যয় বাড়ায় ট্যারিফ বাড়ানো হয়েছে। প্রতি কেজিতে মাসুল বেড়েছে 12 পয়সা করে, যাতে নিত্যপণ্যের দাম বাড়বে না। ভোক্তা পর্যায়ে এক্ষেত্রে কোনো রকম কোনো প্রভাব পড়বে না। এ কারণেই আমরা ক্যাটাগরিক্যালি বিশ্লেষণ করেছি যে চট্টগ্রাম বন্দরের চার্জ যদি হিসাব করা হয়, আমাদের কার্গোতে পার কেজিতে বর্তমান ট্যারিফে হয় মাত্র 32 পয়সা খরচ, এবং সেটা এই ট্যারিফ বৃদ্ধির ফলে হয়েছে 44 পয়সা। তার মানে মাত্র 12 পয়সা বেড়েছে পার কেজিতে। তো এটা আমার মনে হয় যে ভোক্তাদের জন্য এটা এই 12 পয়সা বেশি দেওয়া কোনো বিষয় না। সমুদ্র পথে 99% কন্টেইনার পরিবহন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। নতুন মাসুল কার্যকর হওয়ায় প্রতিটি 20 ফুট কন্টেইনারে বাড়তি দিতে হবে গড়ে 4,395 টাকা। সব মিলিয়ে কন্টেইনার প্রতি গড়ে মাসুল দিতে হবে 16,243 টাকা। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে উন্নত মানের গম আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাড়তি দামে আমদানি করলেও ভোক্তার উপর প্রভাব পড়বে না। সকালে সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে বিদ্যুৎ উপকেন্দ্র, এলএনজি এবং সার আমদানির অনুমোদন হয়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজার দর বিবেচনা করে এলএনজি আমদানি করা হচ্ছে। সাবেক মার্কিন কোনো রাষ্ট্রদূত কিংবা কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বিবেচনায় নেওয়া হচ্ছে না। সরকারের নেওয়া কিছু পদক্ষেপে ফাঁকি দেওয়া ট্যাক্স উদ্ধার হচ্ছে। এছাড়া কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এটা কমানোর জন্য কি কি আমদানি করতে পারে সেটা মোটামুটি কিন্তু আমরা একটু কমফোর্টেবল পজিশন, আমাদের ঘাটতি তো খুব 7.8 বিলিয়নের মতো ছিল। ভোক্তাদের ব্যাপারে আমরা প্রাইস ট্রাইসের ব্যাপারে ইস্যু করছি, আর অনেকটা টিসিবি বা অন্য অন্য ইস্যুগুলোতে আমরা এগুলো সব তো দিচ্ছি সাবসিডি। এলএনজি আমদানি হচ্ছে, এটা নাকি সেই আমেরিকা থেকে বা ওই যে পিটার হার্স যেই কোম্পানিতে এখন জব করতেছেন সেখান থেকে 1 লাখ কোটি টাকার নাকি এলএনজি কেনা হচ্ছে শুধু একটা কোম্পানি থেকে। আরে না, আপনি আজকে দেখেন, আমরা তো সব ইন্টারন্যাশনাল প্রাইসগুলো কম্পেয়ার করে দেখি, সেটা এই আমেরিকা হোক, চায়না হোক বা সৌদি আরবিয়া হোক, কাতার অবশ্য এখন বন্ধ চুপচাপ, অন্যগুলো আমরা করছি, কম্পেয়ার করে করছি, এত সহজ না। আমেরিকা হলে আমরা দিয়ে দেবো, পিটার হাসকে আমরা জানি হতে হয়তো পিটার হাসকেই কোথায় করে। আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। প্রথমবারের মতো জাতিসংঘের তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। যদিও জাতিসংঘের এই প্রতিবেদনকে ভুয়া বলছে তেল আবিব। এদিকে গাজা সিটি দখলে পূর্ণ মাত্রায় স্থল অভিযান শুরু করেছে আইডিএফ, যেখানে প্রাণ গেছে অন্তত অর্ধশত ফিলিস্তিনির। হামাস নেতাদের লক্ষ্য করে বিশ্বের অন্যান্য দেশেও হামলা চালানোর হুমকি ইসরায়েলের। আরও জানাচ্ছেন জাহানারা ভুইয়া। আবারও মুহুর্মুহুর শব্দে ভোর হয়েছে গাজা সিটির বাসিন্দাদের। মঙ্গলবার সকাল থেকেই পূর্ণ মাত্রায় স্থল অভিযান শুরু করেছে আইডিএফ।
পাখির মতো হত্যা করছে ফিলিস্তিনিদের। এরই মধ্যে ফিলিস্তিনিদের শহর ছাড়ার নির্দেশ দিয়েছে তেল আবিব। মূলত পুরো গাজার শহর দখল নেওয়ার উদ্দেশ্যেই তাদের এবারের অভিযান। যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন হামাসের অবস্থান লক্ষ্য করেই হামলা চালাচ্ছে তারা। ফিলিস্তিনে এ নারকীয় হত্যাকাণ্ডের জেরে এবার ইসরায়েলের বিপক্ষে শক্ত অবস্থানে দাঁড়িয়েছে জাতিসংঘ। গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে জানায় জাতিসংঘের তদন্ত কমিশন। মঙ্গলবার এক প্রতিবেদনে কথা জানায় সংস্থাটি। প্রতিবেদনে বলা হয় 2023 সালে যুদ্ধ শুরুর পর থেকে আন্তর্জাতিক আইন অমান্য করে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি সেনারা, আর এর জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেই দায় নিতে হবে। যদিও জাতিসংঘের প্রতিবেদন ভুয়া দাবি করছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে কাতারে ইসরায়েলি হামলা নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্প বলছেন কাতারে আর হামলা চালাবে না ইসরায়েল। অপরদিকে নেতানিয়াহু বলছেন হামাসকে এত সহজে ছেড়ে দেবে না তারা। বিশ্বের যেই দেশেই হামাস নেতারা থাকবেন না কেন সেখানেই তাদের লক্ষ্য করে আক্রমণ চালাবে তেল আবিব। এদিকে জেরুজালেম সফর শেষে কাতারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। সম্প্রতি একটু খেলার খবর নিয়ে আলোচনা করতে চাই এবং এশিয়া কাপ বাংলাদেশের সামনে কিন্তু আবারও জুজুর হয়, কারণ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে খেলতে হবে। তবে এই আফগানিস্তানের সাথে খেলাটা বাংলাদেশের জন্য কঠিন কেন? কারণ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ এতটাই বাজেভাবে হেরেছে, তাই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশ ছিটকেই গেছে। তবে গালিব, কাগজে কলমে সুপার 4-এ ওঠার একটা সম্ভাবনা তাদের রয়েছে। সেজন্য শুধু আফগানিস্তানকে হারলেই চলবে না, বরং লিটনদের ভাগ্য নির্ভর করবে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের উপরে। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে সহকর্মী আরিফুল সাহেবের, আমরা দেখে আসবো সেটি। আমাদের মেইন লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, আর আমরা স্টেপ বাই স্টেপ ভালো খেলে আমরা ভালো একটা টুর্নামেন্ট খেলা। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে এশিয়া কাপে যাত্রা, কিন্তু গ্রুপ পর্বের মাঝপথেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কায় বাংলাদেশ। স্বপ্ন আর বাস্তবতার বিস্তর ফারাকের জাতাকলে নানা সমীকরণের জটিল মারপ্যাচের সামনে লিটন দাসরা, যেখানে আফগানিস্তানের বিপক্ষে বড় জয় পেলেও সুপার 4-এ ওঠার নিশ্চয়তা পাবে না টাইগাররা। রাশিদ খানদের হারানোর পাশাপাশি তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকেও। ম্যাচ জয়ের বিকল্প নেই। বাংলাদেশের সামনে যখন এমন বাঁচামরা সমীকরণ, তখন পরিসংখ্যানও কথা বলছে না লিটনদের পক্ষে। মুখোমুখি হওয়া 12 ম্যাচের 7টিতেই বাংলাদেশকে হারিয়েছে আফগানরা। বিপরীতে তাসকিনদের জয় মাত্র 5টিতে, যার সবগুলোই আবার দেশের মাটিতে। দেশের বাইরে খেলা 2 ম্যাচেই জয় তুলে নিয়েছে রশিদ খান, মোহাম্মদ নবীরা। সবশেষ 5 ম্যাচের পরিসংখ্যানেও এগিয়ে আফগানিস্তান। এশিয়া কাপে এখনও পর্যন্ত ব্যাটে বলের পারফরমেন্সেও এগিয়ে রাশিদ খানের দল। সেদিকুল্লাহ আতালরা লম্বা ইনিংস খেলে ম্যাচ জেতাচ্ছেন দলকে, আর তামিম ইমনরা ব্যর্থতার গল্প লিখে নিয়মিত দলকে বিপদে ফেলে ফিরছেন ড্রেসিং রুমে। টাইগাররা যেখানে জেনুইন অলরাউন্ডার খুঁজতে ব্যস্ত, সেখানে আজমতুল্লাহ ওমরজাইরা ব্যাটে বলে দুর্দান্ত ভূমিকা রাখছেন দলের জয়ে। বিপর্যস্ত বাংলাদেশকে তাই কঠিন পরীক্ষায় দিতে হবে আফগানিস্তানের বিপক্ষে। 2016 সালে এশিয়া কাপের টি-20 ফরম্যাটে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। তবে 2022 সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর চলতি আসরেও একই ফলাফলের পুনরাবৃত্তির দ্বারপ্রান্তে লিটনরা। আরিফুল ইসলাম সাহাব, এখন। শেষ করছে এখন দুপুর। তবে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। কোনো ধর্মকেই আলাদাভাবে দেখার সুযোগ নেই বললেন প্রধান উপদেষ্টা। দুর্গাপূজার প্রস্তুতি দেখতে ঢাকেশ্বরী মন্দিরে ডক্টর ইউনূস। ফরিদপুরে পুলিশ, র্যাব, সেনার উপস্থিতিতে দাঁড়াতেই পারেনি বিক্ষুব্ধরা। শনিবার পর্যন্ত কর্মসূচি স্থগিত, সিদ্ধান্ত পুনর্বিবেচনায় ইসিকে ডিসির চিঠি। প্রতিযোগিতামূলক দরেই অ্যাক্সিলারেট থেকে কেনা হচ্ছে এলএনজি, জানালেন অর্থ উপদেষ্টা। বিশেষ কোনো সুবিধা পাচ্ছে না পিটার হাসের প্রতিষ্ঠান। হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিন সাক্ষ্য দিচ্ছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। ট্রাইব্যুনালে হাজির হয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং চাকসুতে শেষ দিনে মনোনয়ন ফর্ম সংগ্রহে চাপ, প্যানেল না দেওয়ার ঘোষণা বাকশাসের। রাকসুতে দ্বিতীয় দিন জোর প্রচার প্রার্থীদের।
সংবাদ শেষ করছি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।